বাংলাদেশে কত শত ধর্ষণ হচ্ছে জানেন? আপনারা আছেন বেনজির নিয়ে, আপনারা আছেন আজিজ নিয়ে। বাংলাদেশে কত মানুষকে গুম করে দেয়া হচ্ছে, খুন করে দেয়া হচ্ছে। কোর্টের বারান্দায় কোনোদিন গিয়ে দেখেছেন? কোর্টের বারান্দায় গিয়ে একটু দেখবেন যে বিচার প্রার্থীদের হাহাকার কি। এই পুলিশ, এই সাংবাদিক দুইটাই রাষ্ট্র কর্তৃক অর্থের বিনিময়ে বিক্রি হয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে। একটা পাসপোর্ট করবেন, আপনি 60টা পাসপোর্ট করছেন, এটা যখন পাবলিশড হয়ে গেছে, মানুষ যখন দেখে ফেলেছে, তখন আপনি চোর। আপনারা কেন স্যালুট করবো? আপনারা কেন মহোদয় বলবো? কেন প্রফেসর বলবো? আপনি চোর, আপনি 420। ওই 420-দের পক্ষে যারা কথা বলে টিভি টক শোতে এসে, আমি সর্বপ্রথম হাসিনার বিরোধিতা না করে তাদের বিরোধিতা করি। এদের পতন হওয়া উচিত আগে, তাহলে রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে। সরদার হাসান ইলিয়াস তামিম, সাংবাদিকদের বিষয়টা আজকে এখন একটা তর্কের ভিতরে চলে আসছে। সাংবাদিকরাও কিন্তু দুই পক্ষ দেখা যাচ্ছে। কেউ বলছে মতিউর রহমান দেশে আছে, আর ম্যাক্সিমাম বলছে দেশে নাই। আবার সাংবাদিকদের সাথে পুলিশের একটা কন্ট্রাডিকশন চলছে। সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে পুলিশ কথা বলেছিলেন। আপনি একজন তরুণ সাংবাদিক হিসাবে আপনার বক্তব্য। 2013 সালের 24শে নভেম্বর আমার নিজের ছোট ভাই কে যৌথ বাহিনী ক্রস ফায়ারে দিয়েছিল। তা ক্রস ফায়ারে যখন দেবে তার আগ মুহূর্তে আমার ছোট ভাই ওসি তারক বিশ্বাসের নেতৃত্বে যৌথ বাহিনীটি পরিচালিত হয়। বিজিবি এবং সেনাবাহিনীর কিছু অংশ এবং হচ্ছে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ। তো আমার ছোট ভাই বলছিল যে আমার ছোট ভাইকে বলছে মৃত্যুর আগে তোমার কোনো ইচ্ছা আছে কিনা। তো বলছিল যে হ্যাঁ, আমার ভাইয়ের সাথে একটু মানে আমাকে মারার পরে আমার ভাইয়াকে একটু ফোন দিয়ে বলবেন যে আমাকে যেন উদ্ধার করে লাশটা নিয়ে যায়। তো পুলিশের আমার ছোট ভাইকে গুলি করার পরে, ক্রসফায়ারে দেওয়ার পরে, আমার নিজের ছোট ভাই ক্রসফায়ারে দেওয়ার পরে পুলিশের ওসি তারক বিশ্বাস আমাকে ফোন করে বলছিল তোর ভাইকে গুলি করে দিয়েছি, লাশটা নিয়ে যাস। আমরা সেই দেশে বাস করি যেই দেশের পুলিশের ওসি একজন নাগরিককে, তার আপন মায়ের পেটের ভাইকে গুলি করে এই মানে এত মর্মান্তিক কিছু শব্দ চয়ন করে টেলিফোনে, যেটা পরের দিন বিভিন্ন পত্রিকায় লিড নিউজ ছিল যে ক্রসফায়ারে দেওয়ার পরে ভাইকে গুলি করে মানে মৃত্যুর সংবাদ প্রদান করে ওসি তারক বিশ্বাস। আমার আর একটা ছোট ভাই আছে, সে পাবলিক ইউনিভার্সিটি, আমার মানে আমরা 3টা ভাই আর কি 4টা ভাই বেশিরভাগ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, তো পাবলিক ইউনিভার্সিটিতে। তো আমার আর একটা ছোট ভাইকে আমাকে খুঁজতে যে বাসায় আমাকে না পেয়ে আমার আর একটা ছোট ভাইকে খাটের তলার থেকে, সে আনম্যাচিউরড, আপনার তখন ক্লাস 5-6-এ পড়তো, তখন তাকে খাটের তলার থেকে পা ধরে টেনে বের করে নিয়ে আসছে পুলিশ। আপনি কি মনে করেন শুধু আমার মধ্যে এই কষ্ট আছে? আমাদের অপরাধটা কি জানেন? আমার বাবা একজন বিরোধী মতের রাজনীতিবিদ, রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ড কিন্তু তিনি করেন না। খুব ভালো মানুষ, খুব পরেশগার মানুষ, জাস্ট পলিটিক্স করে, একটা দলকে সমর্থন করে, বিরোধী মতের অনুসারী, আর কোনো অপরাধ না। তা বিরোধী মতের অনুসারী বাবা হওয়ার কারণে বাংলাদেশের পুলিশ অতি উৎসাহী হয়ে সরকারের উচ্চ পর্যায়ের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এইভাবে শুধু আমাদের মতো না, শত শত এরকম উদাহরণ আমি দিতে পারবো। আমি লং টাইম সাংবাদিকতার সাথে জড়িত। আমি 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 খুবই ব্যথিত যে আপনার ভাইয়ের যে ঘটনাটা বলেছেন, এটা আমি আপনাকে জানলেও এইভাবে আজকে যে বিশ্লেষণটা করেছেন সেটা আমার জানা ছিল না, সত্যি সত্যি, বা বললেও আমি ভুলে গিয়েছিলাম। এই জন্য আমি কৃতজ্ঞ যে আপনার ভাইকে গুলি করে ক্রস ফায়ার দিয়েছে, আবার ওসি আপনাকে ফোন দিয়েছে যে তোর ভাইয়ের লাশটা নিয়ে যায়। আরেকটা নাবালক বাইকে খাটের নিচ থেকে টেনে বের করছে আপনাকে না পেয়ে, সে পালিয়েছিল খাটের নিচে। আপনি তো একেবারে রাজসাক্ষী আজকের পুলিশ বাহিনীর নির্যাতন অত্যাচারের। তো আপনাকে মনে হয় বাকি অতিথিরা প্রশ্ন করা উচিত, তাহলে আজকের অনুষ্ঠানে অনেক কিছু আমরা জানতে পারবো। এই বিষয়ে আপনাকে কথা বলার অনুরোধ। আজকে সাংবাদিকতার কথা বলছেন আপনারা, কেন কালের কণ্ঠ নিউজ করবে? এত বছর তো করে নাই। বসুন্ধরা গ্রুপের সাথে আজিজ
এই বেনজিরের সাথে একটা সম্পর্ক অবনতি আছে, সেটা হলো বসুন্ধরা গ্রুপ আমার জেলা নারায়ণগঞ্জে রূপগঞ্জে, যেখানে তারা ভূমিদস্যুতা করে। রাস্তার পাশ দিয়ে সকল জমি বসুন্ধরা কিনে ফেলেছে। বেনজির আহমেদ তার পিছনে যায় 200 বিঘা জমি কিনছে। এখন আর পিছনের দিকে যাওয়ার মতো বসুন্ধরার কোনো স্কোপ নাই, সে ওখানে হাউজিংও করতে পারতেছে না। সেই বিষয়ে যখন লাগালাগি হয়েছে এবং বসুন্ধরার ছেলে আনবীরের সে ওই মেয়েটাকে যে মারছিল, তখন এই বেনজির পুলিশ প্রধান ছিলেন, আইজিপি ছিলেন। অর্থের লেনদেনের মাধ্যমে ওই ছেলেকে গ্রেপ্তারও করা হয়নি, জিজ্ঞাসাবাদও করা হয়নি, এবং ওই ছেলে আদালতে একদিন যায় দাঁড়াইতে হয়নি। এত বড় ঘটনা টাকার মাধ্যমে নিষ্পন্ন করেছিল আহমেদ সুবহান আকবর, বসুন্ধরার মালিক। তার ওই ক্ষোভ যে আমার কাছ থেকে এতগুলি টাকা নিলা, তুমি 200-300 কোটি টাকা নিয়ে আমার পোলাকে সেভ করলা, তুমি বেনজির কতদিন ক্ষমতায় থাকো, যেটা আপনি মাসুক ভাই বলছেন মামুনের সম্বন্ধে, যে কতদিন ক্ষমতা থাকো, ক্ষমতা থেকে গেলে আমি তোমাকে ধরবো। অসভ্য সাংবাদিকতা, বর্বর সাংবাদিকতা, যার কারণে কালের কণ্ঠ স্বার্থের এগেনিস্টে যাওয়ার কারণে এই তথ্যটা উঠে আসছে বেনজিরের। যদি স্বার্থের এগেনিস্টে না যাইতো তাইলে কখনোই আপনি আমি জানতে পারতাম না যে বেনজির দায়িত্ব শেষ করার পরে এত হাজার কোটি টাকার মালিক হয়েছে। এবং সেই জিনিসটাই প্রতিফলন করেছে, এখানে অন্য কিছু নয়। আরেকটা জিনিস কলিমুল্লাহ ভাই ভালো জানেন, আমাদের দেশে কিন্তু বিশ্ববিখ্যাত দুর্নীতি দমনের উপরে যিনি নাকি পিএইচডি করা লোক, সারা পৃথিবীর নাম শুনলে ভয় পায়, রিচার্ড নেফিউর কিন্তু বাংলাদেশে এসেছিল। উনি কারোর সাথে কথা বলছে না, উনি দুদক কার্যালয়ে গিয়েছিলেন। আপনারা মনে হয় ফলো করেছেন, ওনার হাতে ফাইল ছিল, ওনার অ্যাসিস্ট্যান্টের হাতে ফাইল ছিল। এই রিচার্ড নেফিউর সাহেব এই কাগজগুলি দুদকের চেয়ারম্যানকে দিয়ে গেছে, যার আলোকে আপনার কি ক্ষমতা, সাংবাদিকের কি ক্ষমতা। আমার পার্সোনাল ফাইল, আমি পুলিশে চাকরি করি, আমার পার্সোনাল ফাইল আপনার কাছে কিভাবে যাবে সাংবাদিকের কাছে? কষ্টই ওঠে না। ওই রিসার্চ নেফিউরের সে ফাইল, তার অংশ বিশেষ এখন সাংবাদিকরা তাবিজ হিসাবে ব্যবহার করতেছে। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় সাংবাদিকদের যে অর্গানাইজেশন, যেটাকে বলা হয় অভিভাবক সংস্থা, রিপোর্টার্স উইদাউট বর্ডার, যেটার হেডকোয়ার্টার প্যারিসে, রিপোর্টার্স উইদাউট বর্ডার 2024-এ যে সূচক তৈরি করেছে বিশ্বব্যাপী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মানবাধিকারের সাথে সঙ্গতি রেখে, তো তার মধ্যে 180 কান্ট্রির মধ্যে বাংলাদেশের অবস্থান 163। অর্থাৎ সাংবাদিকতার অবস্থানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 163। তার নিচের দিকে 17 নাম্বার, নিচের দিকে 17তে আসি আমরা, 17 পাইছি। জি 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 180 পেয়েছি। 1994 সালে বেগম খালেদা জিয়া নেপাল এবং ভুটানের সাথে একটা ট্রানজিট চুক্তি করেছিল। এই ট্রানজিটটা যেতে হলে একটা করিডোরের দরকার, মানে 8-10 কিলোমিটার ভারতীয় ভূমি। এই করিডোর স্পেসটা বারবার চাওয়ার পরেও এই ভারত আদ্যবধি 30 বছরের করিডোরটা না দেওয়ার কারণে নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের ট্রানজিট চুক্তি বাতিল হয়ে গেল। আমরা সেটা ব্যবহার করতে পারলাম না। ট্রানজিট হলো আমি এক দেশ থেকে আরেক দেশে যাব, আপনি আমার ভূমি ব্যবহার করবেন, আমি আপনার ভূমি ব্যবহার করবো। ট্রান্সশিপমেন্ট হলো আমার বন্দর থেকে মাল নিমো, আপনার বন্দরে নিয়ে যাবো, আপনার বন্দর থেকে আমার বন্দরে আসবো। আর করিডোর হলো স্পেশালি আপনার ভূমি ব্যবহার করে আমি আমার এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাব, আপনার ভূমি ব্যবহার করে এই ভূমিতে আপনি আমার লিজ দেন বা হালত দেন, বরাদ্দ দেন, যেমনি দেন দিবেন, আমি হিন্দে যাবো। তা আপনি যে যাবেন হলদিয়া থেকে, কুলগাছ থেকে, বেনাপোল থেকে আগরতলাতে ঢুকবেন, কসবাতে ঢুকবেন, কসবা দিয়ে
আপনি আসামে যাবেন জৈন্তা দিয়ে, আপনি নেত্রকোনা দিয়ে যাবেন হলো আপনার ইয়েতে আসামে। এই যে রুট তৈরি করছেন, এই রুট কিসে? 26টা রুট তৈরি করা হয়েছে। এই 26টা রোড তৈরি করা হয়েছে, এই 26টা রোড আমাদের উপর দিয়ে যাবে। এখন একটা মায়ের কথা বলি, একজন মা বলতেছে আমি আমার 4টা সন্তান, আল্লাহ যেন আমার কোন সন্তানরে এই নিকৃষ্ট পুলিশের চাকরি যেন আল্লাহ যেন কোন সন্তানকে না দেয়। একজন মানে নির্যাতিত মায়ের উক্তি আর কি, যে কোনো মানে সন্তান যেন পুলিশের চাকরি না করে। এত জঘন্য, এত অসভ্য, এত বর্বর।